আজকের আলোচনা ইরানকে নিয়ে। একটা ইউটিউব বিশ্লেষণ দেখলাম সম্প্রতি, বেশ ইন্টারেস্টিং। প্রশ্নটা হলো, ইরানকে কি যুদ্ধে হারানো সত্যি প্রায় অসম্ভব? হ্যাঁ, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর ওই বিশ্লেষণটা বেশ কয়েকটা দিকের কথা বলছে। মানে শুধু মিলিটারি পাওয়ার দিয়ে ব্যাপারটা বোঝা যাবে না। ঠিক। যেমন ধরুন, নিষেধাজ্ঞা বা এত হুমকির পরেও তারা বেশ, যাকে বলে, দৃঢ় অবস্থানে আছে। একদম। এর পেছনে অনেক কারণ। ওই ভিডিওটার তথ্যানুযায়ী মানে ওদের জিওগ্রাফি, ইতিহাস, ভেতরের মানুষের বিন্যাস, আবার ধরুন সামরিক ক্ষমতা আর এখনকার জিওপলিটিক্স, সব মিলিয়েই এই ধারণাটা। তাহলে চলুন এই উৎস থেকে পাওয়া তথ্যগুলো ধরে একটু গভীরে যাই। দেখি এই যে দুর্ভেদ্যতার কথা উঠছে, এর ভিত্তিটা আসলে কতটা শক্ত। আচ্ছা, শুরুতেই বলি, ভূপ্রকৃতি নাকি ওদের একটা বিরাট বর্ম। হ্যাঁ, উৎসটা প্রথমেই জ্যাগ্রোস পর্বতমালার কথা হাইলাইট করেছে, প্রায় ১৬০০ কিলোমিটার লম্বা। বিশাল। হ্যাঁ, ইরানের পশ্চিম আর দক্ষিণ দিক জুড়ে একদম প্রাকৃতিক দেয়ালের মতো। আর খুজেস্তান প্রদেশের যে তেলের ভাণ্ডার, সেটাকেও আড়াল করে রেখেছে। ঠিক তাই। ফলে স্থলপথে অ্যাটাক করাটা খুব কঠিন। ইরান ইরাক যুদ্ধের কথাও তো বলা হয়েছে, যে সাদ্দাম হোসেনের বাহিনী। হ্যাঁ, তারা তো এই পাহাড় পেরোতেই পারেনি ৮ বছর ধরে চেষ্টা করেও। আচ্ছা, আর উত্তর দিকে? উত্তরে আছে অ্যালবর্জ পর্বতমালা। কাস্পিয়ান সাগর হয়ে আসতে গেলে সেটাও একটা বাধা। কিন্তু এই পাহাড়গুলো তো নিজেদের চলাচলেও সমস্যা করে নিশ্চয়ই, মানে লজিস্টিক্স। অবশ্যই। ভিডিওটা বলছে এটা একটা ডাবল এজড সুয়ার্ড। মানে বাইরের অ্যাটাকার্সদের যেমন আটকায়, তেমনই নিজেদের সাপ্লাই লাইন মেনটেন করাও কঠিন। ইরান ইরাক যুদ্ধ যে এত লম্বা চলেছিল তার একটা কারণ এটাও। তার মানে শুধু প্লেন থেকে বোমা ফেলে? হ্যাঁ, শুধু বোমা ফেলে এদেশ দখল করা প্রায় অসম্ভব। গ্রাউন্ড ইনভেশন ছাড়া সম্ভব না, আর সেটা এই ভূপ্রকৃতিতে অত্যন্ত কঠিন। বুঝলাম। তাহলে ভূপ্রকৃতি একটা বড় ফ্যাক্টর, কিন্তু এর সাথে ইতিহাস, মানুষের ব্যাপারগুলো তো জড়িত। পারস্য সাম্রাজ্যের যে লেগেসি। একদম। উৎসটা মনে করিয়ে দিচ্ছে এটা হাজার বছরের পুরনো এক সভ্যতা। কত সাম্রাজ্য এলো গেল, রোমান, অটোমান, ব্রিটিশ। কেউই পুরোটা কবজা করতে পারেনি। না, পারেনি। আর আধুনিক যুগে সাদ্দামের ব্যর্থতা তো আমরা দেখলামই। এত দেশের সাপোর্ট নিয়েও তিনি পারেনি। এই যে ঐতিহাসিক দৃঢ়তা, এটা ওদের জাতীয় মনোবলে একটা বড় ব্যাপার। কিন্তু ইরানের ভেতরে তো অনেক এথনিক গ্রুপ, পার্সিয়ান, আজেরি, কুর্দ, বালুচ, সেখানে বিভেদ নেই? আছে তো। কুর্দিস্তান বা বালুচিস্তানের স্বাধীনতার দাবির মতো ইস্যুগুলো তো রয়েছে, কিন্তু ভিডিওটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে। কি সেটা? যে ইরানের নেতৃত্ব প্রায়শই বাইরের শক্তিকে, বিশেষ করে পশ্চিমাদের, একটা কমন এনিমি বা সাধারণ শত্রু হিসেবে তুলে ধরে। আচ্ছা। আর এর সাথে ইসলামী ভ্রাতৃত্বের আইডিয়াটা মিলিয়ে দেয়। ফলে বাইরের আক্রমণের মুখে পড়লে ভেতরের এই বিভেদগুলো হয়তো তখন কম গুরুত্ব পায়, একটা জাতীয় ঐক্য তৈরি হয়। বেশ কৌশলপূর্ণ চাল। আচ্ছা, এবার আসি সরাসরি সামরিক শক্তি আর জিওপলিটিক্সে। এই দিক থেকে কি তথ্য দিচ্ছে উৎসটি? সংখ্যার দিক থেকে দেখলে ওদের সক্রিয় আর রিজার্ভ সেনা মিলিয়ে প্রায় ৯ লাখের কাছাকাছি। বিশাল সংখ্যা। হ্যাঁ, আর ৪,০০০-এর বেশি ট্যাঙ্ক, রকেট লঞ্চার এসব তো আছেই। তবে আসল মনোযোগটা হচ্ছে ওদের মিসাইল প্রোগ্রামে। ব্যালিস্টিক মিসাইল? হ্যাঁ, শাহাব-3 বা সিজিল-2 এর মতো মিসাইল, যাদের পাল্লা ২,০০০-২,৫০০ কিলোমিটার। মানে অঞ্চলের বহু দেশ এর আওতায় চলে আসে। আর ড্রোন? এখন তো ড্রোনের যুগ। ঠিক। শাহেদ 136 ড্রোনের নাম তো আমরা ইউক্রেন যুদ্ধে শুনেছি। এছাড়া মোহাজের 6-এর মতো অ্যাটাক ড্রোনও আছে। এগুলো কিন্তু গেম চেঞ্জার হতে পারে। যুদ্ধবিমান বা এয়ার ডিফেন্স? রাশিয়া থেকে পাওয়া Su-35 ফাইটার জেট, S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো তাদের আকাশকে সুরক্ষিত করার চেষ্টা। যদিও ওদের অনেক সরঞ্জাম পুরনো, মানে বিপ্লবের আগের আমেরিকান টেকনোলজি, কিন্তু নৌবাহিনীও বেশ শক্তিশালী, বিশেষ করে পারস্য উপসাগর আর ওমান উপসাগরে। আর ওই যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ, এটা কিভাবে কাজ করে? এটা ইরানের একটা বড় স্ট্র্যাটেজি। উৎসটার মতে ওরা সরাসরি যুদ্ধে না গিয়ে হামাস, হিজবুল্লাহ, হুথিদের মতো গ্রুপকে সাপোর্ট দেয়। প্রক্সি ওয়ার যাকে বলে। অনেকটা তাই। এর মাধ্যমে ওরা ইসরায়েল বা তার সহযোগী আরব দেশগুলোর ওপর চাপ বজায় রাখে, নিজেদের প্রভাবও বাড়ায়। এর সাথে কি হরমুজ প্রণালীর ব্যাপারটা যুক্ত? অবশ্যই। হরমুজ প্রণালী আর বাব আল মানদেব, এই দুটো হচ্ছে বিশ্বের তেলের বাণিজ্যের লাইফলাইন। আর এগুলো ইরানের খুব কাছে। একদম। ভিডিওটা ইঙ্গিত দিচ্ছে ইরান আক্রান্ত হলে এই জলপথগুলো বন্ধ করে দিতে পারে। আর সেটা হলে বিশ্ব অর্থনীতিতে যা ঘটবে।
ভাবা যায় এটা ওদের একটা বড় অস্ত্র। পারমাণবিক কর্মসূচির কি অবস্থা সেটাও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, উৎসটি বলছে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর খুব কাছাকাছি। যদি বড় কোনো হামলা হয় তারা হয়তো এই প্রক্রিয়া আরও ফাস্ট করে দেবে। সেটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। মিত্রদের ভূমিকা কি? রাশিয়া, চীন বা ধরা যাক ভারত? রাশিয়া আর চীন তো আছেই। আমেরিকার প্রভাব কমাতে তারা ইরানকে স্ট্র্যাটেজিক সাপোর্ট দেয়। উত্তর কোরিয়াও আছে এই দিকে। ভারতের ব্যাপারটা একটু অন্যরকম। চাবাহার বন্দর? হ্যাঁ, চাবাহার বন্দরে ভারতের বড় ইনভেস্টমেন্ট আছে। পাকিস্তানকে বাইপাস করে মধ্য এশিয়ার ঢোকার পথ, আবার সস্তায় তেল পাওয়ার আশাও আছে। তাই ভারতের জন্য এই অঞ্চলের স্ট্যাবিলিটি জরুরি। এতগুলো ফ্যাক্টর যখন একসাথে কাজ করছে তখন যুদ্ধের ফলাফল তো খুবই অনিশ্চিত হয়ে পড়ে, তাই না? একদম। বিশ্লেষণটি ইউক্রেন যুদ্ধের কথাই বলছে। কেউ ভাবেনি এত লম্বা হবে, কিংবা ধরুন ভিয়েতনাম, আফগানিস্তান। আমেরিকার অভিজ্ঞতা তো ভালো নয়। ঠিক, ইতিহাস দেখায় যুদ্ধের ফলাফল আগে থেকে প্রেডিক্ট করা খুব কঠিন। কাগজে কলমে যতই শক্তিশালী হোক, বাস্তবে অনেক কিছু ঘটতে পারে। তাহলে সব মিলিয়ে এই উৎসের বিশ্লেষণ থেকে যা বুঝলাম, ইরানের শক্তিটা শুধু মিলিটারি হার্ডওয়্যারে সীমাবদ্ধ নয়। না, একেবারেই নয় ম্যান। এই সব কিছু মিলিয়েই একটা জটিল আর বেশ শক্তিশালী ডিফেন্স তৈরি হয়েছে বলে মনে হয়। সত্যিই তাই। আর এই বিশ্লেষণটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন তুলে ধরে। সেটা হলো, যদি সত্যি বড় কোনো যুদ্ধ লেগেই যায় ইরানের সাথে, তার প্রভাবটা শুধু যুদ্ধক্ষেত্র বা ওই অঞ্চলের মধ্যে থাকবে না। মানে হরমুজ প্রণালীর মতো গ্লোবাল চোক পয়েন্ট, অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়া, রাশিয়া, চীনের মতো বড় প্লেয়ারদের স্বার্থ, সব মিলিয়ে এর আর্থিক আর ভূ-রাজনৈতিক প্রভাবটা যে কতটা সুদূরপ্রসারী হবে, সেটাই হয়তো সবচেয়ে বড় চিন্তার কারণ। এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা মুশকিল।